নির্বাচন কমিশনের কড়া চাবুকের আঘাতে একেবারে বেসামাল অবস্থা তৃণমূল কংগ্রেসের, একেবারে ধরাশায়ী। একটার আঘাত সহ্য করতে না করতেই দ্বিতীয় আঘাত, সেই আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই আবার তৃতীয় আঘাত। আর এবার যে আঘাত এসছে তাতে একেবারেই বেসামাল পিসিমণি, কারণ এবারের আঘাত সরাসরি তার বিধানসভা কেন্দ্রে। তো এটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আজকে সুপ্রিম কোর্টে দুটো মামলার শুনানি ছিল। একটা হচ্ছে এসআইআর মামলার শুনানি, আর একটা হচ্ছে আইপ্যাক মামলার শুনানি। আর আইপ্যাক মামলার শুনানিতে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে একেবারে তৃণমূল মানে রাজ্য সরকারের যে সমস্ত আইনজীবী ছিল তাদের একেবারে নাজেহাল অবস্থা। এখন এই ভোটের মুখে তারা চাইছে এই আইপ্যাক মামলার যাতে এখনই কোনো রায় না বেরোয়, কারণ রায় দিলেই তো এখন সিবিআই তদন্ত শুরু হয়ে যাবে, আর তাতে তো মুখ্যমন্ত্রীকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ফলে তারা চাইছে যে করেই হোক হয় মামলার এই রায়টা পিছিয়ে দিতে বা মামলার শুনানি মানে যত দিন যায় সেটাকে টানতে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের যা মনোভাব, তাতে মনে হচ্ছে না যে তৃণমূল নেত্রী শেষ পর্যন্ত পার পাবেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। যেটা বলছিলাম যে এবার নির্বাচন কমিশন যে বড় আঘাতটা দিয়েছে সেটা একেবারে মারাত্মক আঘাত। এতদিন ছিল কি, রাজ্য সর্বোচ্চ কর্তাদের পদে যারা বসেছিলেন তাদের প্রথমে সরিয়েছে, চিফ সেক্রেটারি মানে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার তাদের সরিয়েছেন। তারপরে জেলার বিভিন্ন জেলার এসপিদের সরিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে কমিশনারেটের পুলিশ কমিশনারদের সরিয়েছেন, ডিআইজিদের সরিয়েছেন, আইজিকে সরিয়েছেন, জেলা শাসকদেরও সরিয়েছেন। কিন্তু এবার আঘাতটা এসছে নিচে, একবারে নিচের দিকে শেখাচ্ছে, কিন্তু নিচের দিকে হলেও সেই আঘাতটা কিন্তু খুব গুরুতর। কারণ একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই জায়গায় বসানো হয়েছে নতুন রিটার্নিং অফিসারদের মধ্যে। এই রিটার্নিং অফিসারদের ভেতরে যাদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মহকুমা শাসক। কিন্তু এই রিটার্নিং অফিসারদের কি কাজ, যেটাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে? দেখুন, রাজ্যে মোট বিধানসভা ২৯৪, এই প্রত্যেকটা বিধানসভার জন্যে একজন রিটার্নিং অফিসার থাকে। তার মানে মোট ২৯৪ জন রিটার্নিং অফিসার আছে। সেই রিটার্নিং অফিসাররা সরাসরি ভোটের কাজে যুক্ত, তারাই সেই বিধানসভার ভোটটাকে পরিচালনা করেন। তারাই বলতে গেলে একেবারে পুরো নির্বাচনটাকে, সেই বিধানসভার নির্বাচনটাকে পরিচালনা করেন। তো বুঝতেই পারা যাচ্ছে যে এটা কতটা গুরুত্বপূর্ণ, তাদের উপরেই নির্ভর করছে সমস্ত কিছু। সেই ২৯৪টা বিধানসভার থেকে ৭৩ জনকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ৭৩ জনের জায়গায় আনা হয়েছে নতুন আরো ৭৩ জনকে। আর এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে নতুন একজন রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন যে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সুরজিৎ রায়। তিনি ২০১১ সালের WBCS অফিসার। অতএব বুঝতেই পারছেন পিসিমণি আরও কতটা চাপে পড়লেন, কারণ এগুলো তো পিসিমণি যখন পুরো ক্ষমতা ছিল
তখনই নির্বাচন কমিশনকে সব নাম দেওয়া হয়েছিল, সেরকম করেই তাদের বসানো হয়েছিল। কারণ যতই অফিসারকে সরাচ্ছে নির্বাচন কমিশন, সেগুলো তো রাজ্য সরকারেরই অফিসার, তাদেরই দেওয়া হয়েছিল। আর এখন নির্বাচন কমিশন সেই অফিসারকে সরিয়ে দিল। ফলে আমাদের পিসিমণি বা আমাদের খালা এবার আরও চাপে পড়ে গেলেন, ভয়ঙ্কর চাপে। কিন্তু এখানেই কিন্তু নির্বাচন কমিশনের চাবুকের আঘাত শেষ হচ্ছে না, এর পরেও কিন্তু বাকি রয়েছে। একটা তো বাকি রয়েছে যে থানার ওসি, যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন মনে করছে যে 2021 এবং 24-এর লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় গন্ডগোল হয়েছিল, সেই সব ওসিদের তো নথি, তাদের সমস্ত কিছু সংগ্রহ করে রেখেছে, তাদের কিন্তু এখনো সরানো হয়নি। তো একের পর এক আঘাত আসছে, কিন্তু এর পরে শেষ পর্যন্ত কি হবে, মানে এর পরের আঘাতটা কি? কারণ প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন এক একটা নির্দেশিকা জারি করছে। আর যার জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে এখন অঘোষিত একটা রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। মানে মানুষ যেটা চাইছিল যে এইসব অফিসারদের মাধ্যমে যে নির্বাচন পরিচালনা করা হয় এবং তারা শাসক দলের হয়ে কাজ করে, মানুষ তো দীর্ঘদিন ধরেই চাইছিল যে একটা ওই রাষ্ট্রপতি শাসন জারি হোক। তো মানুষ তো খুশি আছে, কারণ একেবারে নির্বাচন কমিশন তাদের চাহিদা মতো রাষ্ট্রপতি শাসন জারি না হোক, চাহিদা মতো একেবারে স্বচ্ছ নির্বাচন করতে যা যা প্রয়োজন তাই তাই করছে। তো এবার আসি যে সুপ্রিম কোর্টে আজকে যে দুটো মামলা ছিল, মনে আছে সেই আইপ্যাক মামলা? প্রতীক জৈনের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী সেই হার্ড ডিস্ক এবং ফাইল নিয়ে চলে এসেছিলেন। তিনি বেশ কাতর, মানে আতঙ্কের মতো বলেছিলেন, এটা আমাদের ফাইল, আমাদের ফাইল, এখানে অনেক তথ্য আছে। কি তথ্য ছিল তা তো জানা যায়নি, কিন্তু সেই ফাইল ডাকাতির মামলাতে ইডি সিবিআই তদন্ত চেয়েছে, সেই মামলার শুনানি চলছে। এর আগের শুনানিতেও দেখা গেছে রাজ্যের সমস্ত আইনজীবীরা এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল যে ইডি এই মামলা করতে পারে না। আজও এই মামলার শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সেই একই হিসেব প্রশ্ন শুরু করেন যে এতে ইডির মামলা করার নৈতিক অধিকার নেই। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির একের পর এক প্রশ্নের উত্তরে প্রায় ভেঙে পড়েন, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো প্রায় ধমকেই দিলেন। কপিল সিব্বাল দেখাতে চান এবং শেষ পর্যন্ত বলতে চান যে এই মামলারটা এই রাজ্য সরকারের অধীনেই হওয়া উচিত, কারণ এই ফাইল সংক্রান্ত মামলায় যদি কিছু হয়েই থাকে তাহলে তো সেই থানা এলাকাতেই এটা হওয়া উচিত, সেই থানাই বিচার করবে। বিচারপতি তখন বলেন, মানে নিজেরাও আমরা ভাবতে পারি যে ভাবুন, মুখ্যমন্ত্রী গেছেন সেখানে ফাইল ডাকাতি করে নিয়ে এলেন, তদন্তে বাধা দিলেন, আর কপিল সিব্বাল বলছেন যে এই রাজ্য সরকারই এই তদন্ত করবে। অর্থাৎ প্রধান, যিনি রাজ্য সরকারের প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ, আর ইডি সেই সরকারের কাছে গিয়েই মামলার বিচার চাইবে। সুপ্রিম কোর্টের বিচারপতি একই কথাই বলেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান, তার বিরুদ্ধেই অভিযোগ, আর তার কাছেই ইডি গিয়ে মামলার তদন্ত দাবি করবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে তো পুরো দাবড়েই দেয়, বলতে গেলে পুরো বিচারপতিরই করে যায়। কারণ তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করেন যে এর আগে একটা জমি সংক্রান্ত মামলা হয়েছিল, যদ্দূর সম্ভব বোধহয় তিনি বলতে চাইছেন সিঙ্গুর মামলা। তো সেটা নিয়ে বলেন যে তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন নির্বাচনের সময় আমরা এই ধরনের মামলা থেকে দূরে থাকব। তখন বিচারপতি পুরো রেগে যান, রেগে গিয়ে কল্যাণের উদ্দেশ্যে বলেন যে আমরাও নির্বাচনকে দূরে রাখবো, আমরা অপরাধীদেরও দূরে রাখবো, মানে নির্বাচনকেও দূরে রাখবো আর অপরাধীদেরও দূরে রাখবো, যারা অপরাধ করেছে।
এটা কিন্তু আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে। কারণ বিচারপতি বলছেন আমরাও নির্বাচনকে দূরে রাখবো এবং অপরাধীদেরও দূরে দূরে রাখবো। নির্বাচন আমাদের কাছে কোনো সমস্যা নয়। আদালতের সময় নিয়ে কথা বলবেন না, আপনি ঠিক করতে পারেন না, এই ধরনের কথা বলবেন না। আপনি কি করে এটা বলতে পারেন? আমরা আপনাকে এইসব বলার জন্য অনুমতি দিতে পারি না। আদালত কোনো রাজনৈতিক দলকে জেতাতে চায় না। আবার আমরা কোনো অন্যায় বা অপরাধের অংশীদার হতে চাই না। সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে ভোটের সময় এইটা হওয়া উচিত নয়, কিন্তু বিচারপতিরা পরিষ্কার বলে দিয়েছেন যে আদালতের কোনো নির্দিষ্ট সময় বলে কিছু হয় না। মানে এই মামলার শুনানি চলতে থাকবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আরও একটা বিষয় বলেন যে ধরুন 2030-2031 সালে কেন্দ্রে অন্য সরকার এলো বা রাজ্যেও অন্য সরকার এলো, তখন যদি কোনো মুখ্যমন্ত্রী এই কাজ করেন তখন কি হবে? তো এই যে ব্যাপার, বিচারপতিরা প্রথম থেকেই আজ খুব কড়া অবস্থানে ছিলেন এবং সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এদিন যে সওয়াল জবাব হয়, কপিল সিব্বল এদিন বারবার বলেন যে ইডির এই মামলা করার অধিকার নেই। তারপরে যখন বিচারপতিদের প্রশ্নের মুখে তিনি চাপে পড়েন তখন পিছু হটে বলেন যে যেহেতু এই মামলাটা ইডি করছিল আর্থিক তছরূপের মামলা, তো সেখানে গিয়ে আরও একটা যদি নতুন কোনো তদন্তের মুখ খুলে যায় তাহলে সেই মামলাটাও একই আইনে হবে। অর্থাৎ তিনি দুটো মামলাকেই ওই আর্থিক তছরূপের মামলায় জুড়ে দিতে চাইছিলেন। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রায় রেগে যান। তিনি পরিষ্কার বলেন যে দুটো ঘটনাকে একসঙ্গে দেখাতে চাইছেন কেন? দুটো তো আলাদা আলাদা ঘটনা, আলাদা আলাদা মামলা। প্রথমটার সঙ্গে দ্বিতীয়টাকে আলাদা করে দেখাতে হবে। এখানে শুধু পিএমএলএ আইনের মধ্যে ফেলে বিচার করা যাবে না। সিব্বলের উদ্দেশ্যে বলেন যে আপনি যে উত্তেজিত হয়ে আমাদের বোঝাবার চেষ্টা, মানে সিব্বল একটু উত্তেজিত হয়ে বলার চেষ্টা করছিল যাতে বিচারপতিরা একটু গুরুত্ব দেয়। তখন বিচারপতি বলছেন যে উত্তেজিত হয়ে এভাবে আমাদের শেখাতে যাবেন না। সিব্বল তখন বলেন যে ধরা যাক অপরাধ হয়েছে, কিন্তু যদি সেটা অপরাধ হয় তাহলে সে এলাকার থানায় এখতিয়ারের মধ্যে পড়ে, তাহলে ওখানে গিয়ে মামলা করা উচিত। আব্বারটা বুঝতে পারছেন তো কি বলতে চাইছেন? যে ওই থানায় যেটা করবে। তখন বিচারপতি মিশ্র বলেন ইডি করছেন, ইডির আধিকারিকরাও তো মামলা করেছেন, তারা যদি ক্ষতিগ্রস্ত হন তাদের মৌলিক অধিকার নেই? হ্যাঁ, জবাব দিন। মানে আপনারা বলছেন এর আগে বলেছিল যে ইডির মামলা করার অধিকার নেই, তখন বিচারপতি বলছেন যে ইডির অফিসাররা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে কি তাদের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়নি? এই প্রসঙ্গেই সিব্বল যেহেতু বলেছিলেন যে ইডির মামলা করার অধিকার নেই, তখন বিচারপতি মিশ্র বলেছিলেন ইডির তদন্তে হস্তক্ষেপ যদি করেন কেউ, তবে আপনার মতে ইডি কার কাছে প্রতিকার চাইতে যাবে? কার কাছে তার যাওয়া উচিত? তারা কি সেই রাজ্য সরকারের কাছে যাবে যার প্রধান মুখ্যমন্ত্রী নিজেই, এবং সেখানে গিয়ে বিষয়টি জানিয়ে প্রতিকার চাইবে? তখন সিব্বল বলে ফেলেছে, বলছে আপনার আদালত কি এখনই ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী অপরাধ করে ফেলেছেন? তখন বিচারপতি প্রশান্ত কুমার বলেন আমরা এখন কিছুই ধরে নিচ্ছি না, কিন্তু এটাই তো অভিযোগ। আমাদের ভুল বুঝবেন না, প্রতিটি অভিযোগের কিছু তথ্য থাকে, সেই তথ্যের ওপর ভিত্তি করেই সেই অভিযোগটা হয়। যদি তথ্য নাই থাকতো তাহলে তদন্তের দরকার পড়তো না। তাই তো ইডি এখানে সিবিআই তদন্ত চাইছে। ফলে মামলার
এই মামলাতেও রাজ্য সরকার যথেষ্ট চাপে পড়েছে। এখন তারা চাইছে যাতে আদালত এখনই রায় না দেয়। যদি সিবিআই তদন্তের রায় দেয় তাহলে তো পিসিমণির অবস্থা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে সিবিআই তদন্তের আওতায় পড়বে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে। মানে নানা সমস্যায় চারদিক থেকে একেবারে জর্জরিত এখন পিসিমণি। নির্বাচন কমিশন তার একেবারে যে সাজানো বাগান করে রেখেছিলেন তার খোল নলছে, সব পাল্টে দিয়েছে। তিনি চিৎকার করছেন রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে, ওদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই মামলা থেকে এবার বাঁচতে চাইছেন। সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা। এর মধ্যে দাঁড়িয়ে ভোটের প্রচারও সেইভাবে শুরু করতে পারছেন না, যদিও আজকে তিনি উত্তরবঙ্গে গেছেন। এদিকে তার যে প্রধান যে পরামর্শদাতা আইপ্যাক, তাদের উপরে এই মামলার খাড়া ঝুলছে। ফলে তারাও তো ভালোভাবে পরিকল্পনা রচনা করতে পারছেন না। মনে ভয় নিয়ে কি আর পরিকল্পনা করা যায়? ফলে নির্বাচনে একেবারে সেইভাবে এখনো তৃণমূল ঝাঁপাতে পারছে না। আর মানুষ তো এবার তৈরি হয়েই আছে। ফলে এবার ক্ষমতায় ফিরে আসা খুবই চাপের। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা জানাবেন আর শেয়ার করবেন। নমস্কার।